রাস্তা নির্মাণ কাজে অনিয়ম হয়নি বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি। জানাবো ভারতীয় পণ্যের ট্রাম্পের শুল্ক নিয়ে মোদির প্রতিক্রিয়া। সরকারের উদাসীনতা সমাধানে বাংলাদেশের হাতে সময় রয়েছে ৩ মাস। ৮০ দশকে ফিরে যাবে ওষুধ শিল্প। ভোট দিব না, এই অস্ত্র ব্যবহার করতে পারেন নারীরা, বলছেন অধ্যাপক আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি। বিএনপির ৩ নেতা সহ গ্রেপ্তার ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে মোদির প্রতিক্রিয়া। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২৫% শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে অতিরিক্ত জরিমানার হুমকির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের নির্বাচনী এলাকায় উত্তরপ্রদেশের বারাণসীতে দেওয়া এক বক্তৃতায় এ বিষয়ে কথা বলেন তিনি। মোদি বলেন, বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। এ সময় তিনি দেশবাসীর প্রতি স্বদেশি পণ্য কেনার আহ্বান জানান। জনসভায় মোদি বলেন, আজ বিশ্ব অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে। ভারতও শিগগিরই বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কৃষি, শিল্প ও যুব সমাজের কর্মসংস্থানকে রক্ষা করা জরুরি। সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, দেশের নাগরিকদেরও এখন দায়িত্ব নিতে হবে। শুধু মোদি একা বললে চলবে না, সবাইকে বলাতে হবে। দেশীয় পণ্য কিনুন, যখনই কিছু কিনবো মনে রাখতে হবে সেটি যেন ভারতীয়দের শ্রম ও দক্ষতায় তৈরি হয়। ভোকাল ফর লোকাল হতে হলে আমাদের মন্ত্র। মোদির কথায়, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার এই সময়ে ব্যবসায়ীদের স্বদেশি পণ্য বিক্রি করার সংকল্প নিতে হবে। এটাই হবে দেশের প্রতি সেবা এবং মহাত্মা গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা। সম্মিলিত প্রচেষ্টাতে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন। একই সঙ্গে ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতি হিসেবে কটাক্ষ করেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল সংসদে বলেন, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে পুরো পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট রপ্তানিকারক, শিল্প মালিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ করে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারের উদাসীনতা সমাধানে বাংলাদেশের হাতে সময় রয়েছে ৩ মাস। ৮০ দশকে ফিরে যাবে ওষুধ শিল্প। সরকারের উদাসীনতা বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রা পিছিয়ে দেবে। দেশের ওষুধ শিল্প আবার ৮০ দশকে ফিরে যাবে। দেশের ওষুধ শিল্প প্রয়োজনীয় অনেক ওষুধ উৎপাদনের সক্ষমতা হারাবে। ফলে সামনের দিনগুলোতে অনেকের জীবন রক্ষাকারী ওষুধ সাধারণের নাগালের বাইরে চলে যাবে। এই সমস্যার সমাধানে বাংলাদেশের হাতে সময় রয়েছে ৩ মাসের মতো, কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকারের উদাসীনতা লক্ষণীয়। গতকাল বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সমিতির নেতৃবৃন্দ। তারা বলেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটবে। ফলে মেধাস্বত্ব আইন সুবিধা বাতিল হয়ে যাবে। এই আইন অনুসারে চলতি বছরের নভেম্বর থেকে বাংলাদেশ চাইলে জীবন রক্ষাকারী কোনো ওষুধের পেটেন্ট নিয়ে ওষুধ উৎপাদন করতে পারবে না। এমন পরিস্থিতিতে ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে নতুন করে ১,০০০-এর বেশি ওষুধ উৎপাদনের অনুমোদন চাওয়া হয়েছে। কিন্তু প্রায় ১ বছরের বেশি সময় পর ড্রাগ কন্ট্রোল কমিটির সভা অনুষ্ঠিত হলে সেখানে আবেদিত ওষুধগুলোর অনুমোদন দেওয়া হয়নি। সমিতির মহাসচিব ডক্টর মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রায় ১,০০০-এর বেশি ওষুধ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে মাত্র ৩ শতাধিক ওষুধ তালিকাভুক্ত রয়েছে, বাকিগুলো ফেলে রেখেছে। আমাদের হাতে সময় আছে মাত্র ৩ মাসের মতো। এখন যদি এ ধরনের আচরণ করা হয় তাহলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, আগে প্রতি ২ থেকে ৩ মাস পর পর ডিসিসির সভা অনুষ্ঠিত হতো, তখন নিয়মিত ওষুধের অনুমোদন দেওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে ভাবতে হয় আগামী ৩০ বছরের কথা। আগামী ২০ থেকে ৩০ বছরে আমাদের কী ধরনের ওষুধ প্রয়োজন হবে সেটা বুঝে আবেদিত ওষুধগুলো অনুমোদন করতে হবে, কিন্তু সরকারের সে ধরনের আচরণ করছে না। সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ হালিমুজ্জামান বলেন, বর্তমান সরকার ওষুধ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সবার মতামত নিলেও ওষুধ শিল্প সমিতির সঙ্গে কোনো আলোচনা করছে না বা মতামত গ্রহণ করছে না। এভাবে চলতে থাকলে দেশের ওষুধ শিল্প আবার ৮০ দশকে ফিরে যাবে। আমদানি নির্ভর হয়ে পড়বে এই খাত। সরকারের বোঝা উচিত আমরাও দেশের অংশ। আমাদের বিরোধী দল ভাবার সুযোগ নেই। আমরা দেশ ও দেশের মানুষের মঙ্গলে কাজ করছি, তাই ওষুধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আমাদের অংশগ্রহণ জরুরি। ওষুধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি এম মোসাদ্দেক হোসেন বলেন,
মার্কিন নতুন শুল্ক নীতির ওষুধ শিল্পে কোনো প্রভাব পড়বে না, কারণ ওষুধের উপর কোনো ট্যারিফ বসানো হয়নি। সরকার 1982 সালের ওষুধ নীতি ওষুধ শিল্প সৃষ্টিতে সহায়ক ছিল, তাই দেশের ওষুধ শিল্প এতটা এগিয়েছে। কিন্তু এখন যদি সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে দেশের ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হবে। ভোট দেব না, এই অস্ত্র ব্যবহার করতে পারেন নারীরা, বলছেন অধ্যাপক আলী রিয়াজ। সংসদে নারীদের জন্য আসন বাড়ানো ও যেসব আসনের সরাসরি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলা হলেও তারা তা শোনেননি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এমনকি দলগুলো থেকে অন্তত 33% নারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করা হলেও তারা তাতে রাজি হয়নি। কমিশন দলগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না বা দলগুলোকে নির্দেশ দিতে পারে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের পরও সংসদে নারীর আসন সংখ্যা না বাড়ানো ও সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি না মেনে প্রচলিত ব্যবস্থা বহাল রাখা নিয়ে নারী অধিকার কর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জবাবে আলী রিয়াজ কথাগুলো বলেন। ঐক্যমত্য কমিশনের নারী প্রতিনিধি না থাকা ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত না করার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলী রিয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার 11টি কমিশন গঠন করেছিল। এর মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক সহ 6টি কমিশন আগেই প্রতিবেদনে জমা দেয়। ঐক্যমত্য কমিশন গঠনের তাগিদ থাকায় ওই 6 কমিশনের প্রধানের নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। ঘটনাক্রমে এসব কমিশনের প্রধানদের মধ্যে নারী ও সংখ্যালঘু প্রতিনিধি না থাকায় ঐক্যমত্য কমিশনে নারী ও সংখ্যালঘু প্রতিনিধি ছিলেন না। এটা ইচ্ছাকৃত নয়। কমিশনে ঐক্যমত্য সভাপতি বলেন যে 6টি কমিশন প্রতিবেদন জমা দিয়েছিল তাদের সুপারিশগুলো ঐক্যমত্য কমিশনের টার্মস অফ রেফারেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের পরে জমা দেওয়া তাদের সুপারিশ স্তরে অন্তর্ভুক্ত করা যায়নি। সংরক্ষিত নারী আসন বাড়ানো, সেসব আসনের সরাসরি নির্বাচনের দাবি উপেক্ষিত থাকা প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশন 100 আসন বাড়িয়ে সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো এর আগে নতুনভাবে নির্বাচনী সীমানা নির্ধারণ করে নির্বাচন পেছানোর অজুহাত বলা শুরু করে। আমরা এমনও বলেছি, সংরক্ষিত আসন বাতিল করে দেন, দল থেকে 33% নারীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দেন। তাতেও দলগুলো রাজি হয়নি। কমিশন নিজেদের এলিট গ্রুপ হিসেবে ঘোষণা দিয়েছিল জানিয়ে সমালোচনা করেছেন নারী অধিকার কর্মীরা। এ বিষয়ে তিনি বলেন, আমরা যতটুকু মনে পড়ে এলিট সেটেলমেন্ট বলেছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেটা বোঝাতে চেয়েছিলাম। নিজেদের এলিট দাবি করি না আমরা। শেষ পর্যন্ত নারী আসন নিয়ে নারীদের দাবি পূরণ হলো না, এটাই বাস্তব। এই দাবি পূরণে আর কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখন নাগরিক সমাজকে বড় ভূমিকা পালন করতে হবে। ঐক্যমত্য কমিশনের তৈরি করা জাতীয় সনদে নারী আসন নিয়ে নতুন সিদ্ধান্ত না থাকলে এই দাবি পূরণে নাগরিক সমাজকে সক্রিয় হতে হবে। নারীরা ভোট দেবেন না বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সঙ্গে অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভোট দেবে না এই কথাটা নারীদের রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, তাদের চাপ দিতে হবে। রাজনৈতিক দলের বিরুদ্ধে নারীরা এই অস্ত্র ব্যবহার করতে পারেন। টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি, বিএনপির 5 নেতাসহ গ্রেপ্তার 5। টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাং এর প্যাডে চিঠি দিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির 3 নেতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এজন্য মামলা হওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি না দিলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে। এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত 9টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলাম এক কর্মচারীর হাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি চিঠি দিয়ে যান। পরদিন শুক্রবার সকালে কর্মচারীটি সেই চিঠি মালিককে দেন। চিঠির বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিঠিতে বলা হয়, এই চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারোর সঙ্গে শেয়ার করিস বা আইনি পথে যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে কেউ খুঁজে না পায় তার ব্যবস্থা আমরা করব। প্রশাসনের সবসময় তোর সঙ্গে থাকবে না, বাঁচতে পারবি না। সঠিক সিদ্ধান্ত নিলে তুই ও তোর পরিবার সুরক্ষিত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। রাস্তা নির্মাণ কাজে অনিয়ম হয়নি বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি।
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণ কাজে অনিয়ম হয়নি দাবি করায় উপজেলা এলজিইডি কার্যসহ জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় একটি ধান খেতে দৌড়ে গিয়ে নিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ওই রাস্তায় নির্মাণ কাজ চলছে। সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাওয়া এবং কাদা ধুলায় ওপরেই কাজ চালানোর স্থানীয় ক্ষেপে গিয়ে রাস্তায় নির্মাণ কাজ আটকে দেন। আজ রাস্তায় কাজ দেখতে গিয়ে স্থানীয় জনতা তোপের মুখে পড়েন এলজিইডির কর্মচারী। স্থানীয় ইউপি সদস্য বেলাল বলেন, এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে চলছে। পাশের আরেকটি রাস্তার কাজ শেষ হলেও এই রাস্তার অনিয়মের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এবারও অভিযোগ পেয়ে গিয়ে দেখি কাজের মান অত্যন্ত খারাপ, তাই স্থানীয়দের সহযোগিতায় কাজ বন্ধ করি। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি সামান্য চাপেই কার্পেটিং উঠে যাচ্ছে। তখন মিস্ত্রিরা হাতুড়ি দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করেছিল। কার্পেটিং উঠে যাওয়ার কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম বলেন, বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়েছিল, তবু কার্পেটিং করা হয়েছে। রাস্তা পরিষ্কার না হয় কার্পেটিং উঠে গেছে। উপজেলা এলজিইডির কার্য সহকারী জাহিদুল ইসলাম বলেন, অফিস থেকে আমাকে কাজ দেখতে বলা হয়েছিল, গিয়ে দেখি স্থানীয়রা কাজ বন্ধ করেছে। আমি সাংবাদিকদের জানাই অনিয়ম হয়নি। তখনই লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। কোনো মতে প্রাণে রক্ষা পায়। কিন্তু তিনি আরও বলেন, 10 দিন আগে বিটুমিনাস প্রাইম কোট দেওয়া হয়েছিল। বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়ে যায়। পরিষ্কার না করে কার্পেটিং করার সমস্যা হয়েছে।